অনেকদিন পরে অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মারুফ রাজু, এবং তিনি প্রথম বাংলাদেশ.com এর সম্পাদক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম মিশন ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আপনাকে অনেকদিন পর দেখে ভালো লাগছে, ধন্যবাদ আমাকে ডাকার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। আপনার কাছে একটা প্রশ্ন, মানে লঙ্কায় যে যায় সে রাবণ হয় কেন? রাবণ হওয়া ছাড়া কি আর কোনো উপায় তার নাই? মানে একটু যদি বলি যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, তথ্য অধিকার অধ্যাদেশ, মাইক্রো ফিন্যান্স অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ তো আছেই। এগুলো সব বাতিল কেন? ধন্যবাদ মিশন ভাই। এই কথাগুলো আসলে আলোচনা করতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি না, আনন্দ পাই না। কারণ আমরা যারা গত 15-16 বছর ধরে আন্দোলনে ছিলাম, নিজের খেয়ে বনের মোষ তাড়াতাম, তাদের কাছে এটা খুব বিব্রতকর এবং লজ্জাস্কর। এই যে অধ্যাদেশগুলি বললেন, এগুলি তো যেকোনো গণতান্ত্রিক দলের, যেকোনো গণতান্ত্রিক আন্দোলনের প্রাণ। এইসবের উপরে ভিত্তি করেই কিন্তু আন্দোলন হয় এবং আন্দোলন হয়েছে। তাহলে আজকে কেন, কোন পরিস্থিতিতে এই যে বিএনপি ক্ষমতায় গিয়ে এগুলোকে বাতিল করে দিচ্ছে, এটা কিন্তু সুদূর প্রসারী একটা একটা চিন্তা কিন্তু আপনাকে করতে হবে। এটার ইফেক্ট আমি কিন্তু ওই যে আপনি বললেন, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ, এটাই কিনা এর চেয়েও ভয়াবহ। শুধু এটা না, গতকাল দেখলাম এক ভদ্রলোক, আমি তার জীবনে প্রথম দেখেছি, আপনি দেখেছেন কিনা জানি না, আমি তার নামও শুনিনি, আমি তাকে কোনোদিন কোনো অনলাইনে বলেন অফলাইনে বলেন কোথাও দেখিনি। মীর শাহে আলম, এ নাকি এখন এলজিআরডি প্রতিমন্ত্রী এবং এমপি। উনি যেই বক্তব্যটা সংসদে রেকর্ডের দিলেন, এই ধরনের অবিবেচনাপ্রসূত, অশালীন এবং কি বলা বলছেন? যায় একটা কি বলছেন? কি বেয়াদব। বলছেন? আপনি বোধহয় শোনেননি, শুনলে আপনি এটা বলতেন এখানে। উনি রসিয়ে রসিয়ে বলছেন, আমি জানি না, উনি বোধহয় পাবনা সাইডের লোক হতে পারে, উত্তরবঙ্গের। উনি বলছেন খেলেছে খেলেছে ছাত্ররা, ট্রফি নিয়েছে বিএনপি। কারণ বিএনপির ক্যাপ্টেনকে লন্ডনে গিয়ে প্রফেসর ইউনূস ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ স্থির করে এসেছে। এই যে কথাগুলো রসিয়ে রসিয়ে বলা, এবং খালেদা জিয়া নাকি রাজাকারদের গাড়িতে মন্ত্রিত্ব দিয়ে তাদেরকে সম্মানিত করেছেন, এই কথাগুলি কি আসলে কি, মানে এটা কি বিএনপির পক্ষের কথা, জাতীয়তাবাদী কথা, নাকি ইতিহাস? তা আমি খালি এটাই আপনার মাধ্যমে জানতে চাই। লোকটার পরিচয় আমার জানার খুব আগ্রহ। উনি কে? উনাকে তো 15-16 বছর বা গত 20 বছরে কোনোদিন না তার নাম শুনিনি, দেখিনি। এরা কারা? না দেখেন, এরা কোথা থেকে আসছে এখন? উনি কিন্তু বিএনপির এমপি, কিন্তু উনি জি, যে বিএনপির কথাগুলো বললো, উনি বললো যে, মানে আমি আপনার কাছ থেকে শুনলাম, যেটা যেটা বুঝলাম যে ইউনুস লন্ডনে গিয়ে তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে এসেছে এবং নির্বাচনের তারিখ ঠিক করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে এনেছে। এখন এই কথাটা বলাতে ক্যাপ্টেন মারুফ রাজু, আপনাকে প্রশ্ন যে বিএনপির লাভ হলো নাকি ক্ষতি হলো? আরেকটু অ্যাড করি, এই গাজীপুর এক আসনের এমপি মুজিবুর রহমান, আমি জানি না আপনি চিনেন কিনা, সে বলতেছে আছে সংসদে তারেক রহমান ও আরাফাত রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসাবে ঘোষণা করা হোক। এই মানে কত আর হাসির পাত্র হবে এরা? এই যে আপনি বললেন, এটা কি ক্ষতির কারণ হবে নাকি হবে না, এটা গত কয়েক সপ্তাহ ধরেই, মানে 3 সপ্তাহ ধরেই আমি 2-3টা কথা দেখাতে বলেছি, লাইভেও বলেছি যে আমার মনে হচ্ছে কোনো একটা সূক্ষ্ম কোন একটা ব্যবস্থা, কোন একটা কিছু, এই যে বিভিন্ন জিনিস, এই ধরনের কথাবার্তা, তারপরে এই যে বিভিন্ন খুব গুরুত্বপূর্ণ বিলগুলোকে বাতিল করে দেওয়া সংস্কারের, তারপরে আবার সালাউদ্দিন আহমেদ সাহেবের সবকিছুতে বক্তব্য দেয়া, এগুলো নিয়ে তো কথা হচ্ছে। জামাত ইসলামী এবং এনসিপি এমপিরা বলছে, কিছু মানুষ এখনো, কিছু সাংবাদিক আছে তারা বলছে, ম্যাক্সিমাম সাংবাদিক তো এখন নিউট্রালাইজ হয়ে গেছে, তারা এখন সরকারের অংশ। এরা এই যে এটা কেন করছে? কারণ এটা ডাইরেক্টলি আজকে 2 মাস হয়নি সরকার এখনো, 2 মাসের আগেই সরকারকে অজনপ্রিয় করার, বিতর্কিত করার এই যে একটা চেষ্টা। এখন আমি তো এটা বলতে পারবো না যে এটা আসমান থেকে হচ্ছে। এটা বিএনপির লোকরাই করছে, বা বিএনপিতে যারা আজকে নতুন মন্ত্রী এমপি হয়েছে, বড় মন্ত্রী হয়েছে, এখন ববি হাজ্জাজ টাজ্জাজ তারা মন্ত্রী হয়েছে, তারা তো বিএনপির কেউ না।
আন্দোলন পারতো যেসব কথা বলেছেন, টেবিল চাপড়িয়ে তারেক রহমান ঠিকই তাকে উৎসাহ দিয়েছেন বা তাকে ভাবা দিয়েছেন, কিন্তু এই কথাগুলো যে ডিরেক্টলি বিএনপির অস্তিত্বের সাথে যায়, এটা কিন্তু তারেক রহমান একটু বোঝা উচিত ছিল। এবং এই ব্যাপারেও মানুষের প্রশ্ন যে উনি কি ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী কিনা। আমি এই কথাগুলো বলতে চাই না, কারণ এগুলো বললে আমার নিজের গায়ের উপরে পড়ে। আমি যদি থুতু দিয়ে উপরে আমার গায়ে পড়বে, কিন্তু বিএনপি তো এটাই করছে। আপনি দেখেন ইউনিট সরকারকে যদি আপনি কোনোভাবে আনগ্লোরিফাই করতে চান, ইউনিট সরকারকে আপনি আওয়ামী লীগের ভাষায়, আওয়ামী লীগ যেটা করে করবে, আওয়ামী লীগ করবে করছে। আপনি দেখে মনে আছেন আপনাদের জাতীয় পার্টি যখন ক্ষমতা থেকে বিতাড়িত হলো 90 সালে, এরশাদ যখন পতন হলো বা তা পদত্যাগ করে চলে গেল, তখন কিন্তু জাতীয় পার্টি কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার বলেন, তত্ত্বাবধায়ক পদ্ধতি বলেন, বিচারপতি শাহাবুদ্দিন তাদের কিন্তু জাতীয় পার্টি আজ অবধি পছন্দ করে না। সবসময় তারা তত্ত্বাবধায়ক সরকারের এগেইনস্টে। কারণ কি? তাদের অস্তিত্বের আঘাত করেছিল, তাদেরকে বিতাড়িত করেছিল। এই জিনিসটাকে বিএনপি শিখতে পারে না কোনোদিন। বিএনপি বারবার যাদেরকে, বিএনপিকে যারা অস্তিত্বহীন করার চেষ্টা করে, বিএনপিকে যারা ডিস্টেবিলাইজ করে, বিএনপিকে যারা এমনকি নিষিদ্ধ করার জন্য পজিশনে চলে যায়, বিএনপির নেত্রীকে যারা মৃত্যুর মুখে ঠেলে দেয়, বিএনপির নেতাকে যারা পঙ্গু করে দেয়, বিএনপি নেতাকর্মীদেরকে যারা ধান খেতে ঘুমাতে বাধ্য করে, হাজার হাজার নেতাকর্মী গুম করে, তাদের সাথে বিএনপি কিভাবে তাদের ভাষায় কথা বলতে পারে? অ্যাটলিস্ট তো ভাই আপনার বাবা আমাকে যদি আমি ক্ষতি করি, আপনি তো আমাকে অ্যাটলিস্ট ঘৃণা পর্যন্ত করবেন কমসে কম, কিছু করতে না পারেন। আমরা কি উল্টাটা করছি না? আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে খুব দুঃখজনক, আমি ইতিহাসের কথা বলতে বাধ্য হই নতুন প্রজন্মকে দেশ শেখানোর জন্য। যখন যখন বিএনপি কোনো একটা পরিস্থিতির, কোনো একটা বিষয়ের বেনিফিশিয়ারি হয়েছে, ঐতিহাসিকভাবে বিএনপি সেটাকে ওন করেনি, করে না। কেন করে না? ৭৫ সালের 15ই আগস্টের যদি বিপ্লব না হতো, তাহলে বিএনপির নামে দলটা কোনোদিন বাংলাদেশে হতো না। এটা ঐতিহাসিক সত্য, এটা কেউ মানুক না মানুক, এটা ইতিহাসে, নির্মম ইতিহাস থেকে আমি বলছি। কিন্তু বিএনপি কি করলো? জিয়া রহমান যতটুকু করেছিলেন, এদেরকে এখান থেকে আইনগতভাবে ভিত্তি দিয়ে, আইনগত প্রোটেকশন দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া পরিস্থিতিকে উনি শান্ত করেছিলেন। বিএনপি বাদ বাকি সরকারগুলো কি করলো? তারা তো চেনেই না। তারা ৭৫-এর 15ই আগস্টের একটা আসমান থেকে বাজ পড়েছিল, বাজে মুজিব সরকার পতন হয়ে গেছে, রক্ষী বাহিনী বাতিল হয়ে গেছিল, বাংলাদেশে গণতন্ত্র এসে গেছে, এই পর্যন্ত কথা। এর মাঝখানে যে খালেদ মোশাররফের কু, 3 মাসের মোস্তাকের ক্ষমতা, এগুলো কিন্তু তারা বলে না। তার চেয়ে ইম্পর্টেন্ট কথা, এই লোকগুলিকে যে ফাঁসি দেওয়া হলো ইন্ডিমিনিটির পরেও, বিএনপি সরকারের আমলেও কিন্তু তাদের সুযোগ ছিল মিস ট্রায়াল ঘোষণা করার 91 সাল থেকে। বিএনপি সেটা করেনি, তাদেরকে ফাঁসি হতে দিয়েছে। তাহলে ভবিষ্যতে যখন কোনোভাবে বাংলাদেশে বিপ্লব হবে, এবারও সেম হলো না? আপনি দেখেন সেম জিনিস একদম এক্স্যাক্টলি। এই যে আজকে যে জুলাই বিপ্লবটা হলো 5ই আগস্টের, যত বড় বড় কথা আমরা বলি না কেন, এই সেই বিএনপি মাস্টারমাইন্ড ছিল, এই ছিল, কোনো লাভ নাই। বিএনপিও মাস্টারমাইন্ড চেষ্টা করেছে, জামাতও চেষ্টা করেছে, কিন্তু ছাত্রদের অগ্রণী ভূমিকা, যেহেতু ছাত্রদের কোনো দল ছিল না, তারা অনমনীয় ভাবে হাসিনাকে বিতাড়িত করেছে দেশ থেকে। এটা বাস্তব সত্য কথা, কেউ মানুক আর না মানুক। তাহলে আজকে এসে আমরা তাদেরকে অন করতে পারছি না কেন? ইউনূস সরকারকে বারবার বলছি ইউনূসকে বিচার করা হবে, ওকে বিচার করা হবে, এগুলো কি আমাদের উপর আসে না? আমরা কি ক্ষমতায় আসতাম যদি প্রফেসর ইউনূস, যদি এই ক্ষমতাটা না, এই সরকারটা না আসতো? হ্যাঁ, প্রফেসর ইউনূসের সরকারের অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। কারণ এত বড় একটা দেশের, বিশেষ করে হাসিনা যাওয়ার পরে বিশৃঙ্খলা অবস্থা, এত বড় লুটপাট, এত গুম খুন, এত কিছুর পরে, এত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরে এটাকে ঠিক করে আনা অনেক কঠিন। আর উনি মন্ত্রী টন্ত্রীদেরকে দিয়েছিলেন অনভিজ্ঞ এনজিওর, এসব মিলিয়ে বেশ কিছু ব্যত্যয় হয়েছে। তার মানে তো এটা যে আপনি 5ই আগস্টের বিপ্লবকে আপনি ইয়ে করবেন, অস্বীকার করবেন বা তাকে ছোট করার চেষ্টা করবেন। একভাবে আপনি বলছেন 5ই আগস্টে আপনি চ্যাম্পিয়ন হয়েছেন, ট্রফি পেয়েছেন, আবার একইভাবে বলছেন যে বিপ্লব এগুলো আমরা করেছি। আবার বিপ্লবের যেই ইয়েগুলো, মানে ভিতরে যে মেইন হার্ট, এই হার্ট গুলোকে আপনি আবার অস্বীকার করছেন। যেই বিচারপতির নিয়োগ নিয়ে এত কিছু হলো বাংলাদেশে, সেই কে এম হাসান থেকে শুরু করে এক বিচারপতির নিয়োগের, বিচারপতির বয়স নিয়ে বিএনপির সরকার পর্যন্ত 17 বছর পর্যন্ত ক্ষমতার বাইরে চলে গেল। মেইন তো সেটাই। সেটা নিয়ে যদি গো ধরে না থাকা হতো, আমি যদি সত্য কথা বলি ভাই, আমি বিএনপি সমর্থন করি বলে কি আমাদের ভুল থাকতে পারে না? মানুষ মাত্রই ভুল,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ভুল নাই, আমাদের সবার ভুল আছে। ভুলটাকে শিক্ষা নিয়ে সামনের দিকে ভুলটাকে সংশোধন করে বা আর না হয় মতো করে যেতে হয়। এটাকেই বলে মানুষ, এবং মানুষ ভুল করবেই। তাহলে বিএনপি কি ওই কে এম হাসানের বয়স বাড়ানো নিয়ে, কে এম হাসান ছাড়া কি পৃথিবীতে আর কেউ ছিল না? কে এম হাসানকে করতে গিয়ে বিএনপি ক্ষমতা থেকে ছিটকে পড়লো, ১১ আসলো, ১১ এসে আমাদেরকে কিভাবে মারলো, কিভাবে করলো সবাই জানে, ইনক্লুডিং আমাদের যে এখন যে চেয়ারম্যান, ওনাকে পর্যন্ত আহত করে পঙ্গু করে বিদেশ পাঠানো হলো। সেই তো সংসদে দেখলাম যে আরমান, মীর কাসেম আলীর ছেলে যে গুম হয়েছিল, ব্যারিস্টার আরমান, উনি কেঁদে কেঁদে একটা বক্তব্য দিলেন। শোনেন, আমরা ভাই বাংলাদেশের মানুষরা পার্টিজান, সবাই পার্টিজান। আমরা দল ছাড়া অন্য কারো কথা শুনতে চাই না। আমি কিন্তু মানুষের কথা শুনতে চাই। যে এটা জামাতের এমপি বা একটা জাতীয় ওই আপনার এনসিপির এমপি হলে তার কথা শোনা যাবে না, সে ভালো কথা বলতে পারবে না, এটা ঠিক না। কেঁদে কেঁদে বললেন যে আমি গুম হয়েছি, আমি আমার কষ্ট আমি জানি, যারা হয়েছে তারাও জানে, জাতীয় জানে। যিনি নিজে গুম নির্যাতনের শিকার হলেন এবং শারীরিকভাবে পঙ্গু বরণ করলেন, উনি কিভাবে এই গুমের এটা ক্যান্সেল করার জন্য সাইন করবেন? উনি তো প্রধানমন্ত্রী। এই প্রশ্ন তো আমার। এই জিনিসগুলো আমরা কখন শিখবো? কোনদিন কি আমরা তাহলে এটা কি আমরা কি তাহলে এখন মনে করি যে আমরা একদম স্বপ্ন রাজ্যে চলে গেছি? আমরা কি ভুলে গেছি যে বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি বা বাংলাদেশের আগে যারা ক্ষমতায় ছিল তাদের টাকা পয়সা, তাদের বন্ধু যারা আছে, তাদের ষড়যন্ত্রকারী যারা ছিল, যারা বাংলাদেশকে একটা তাবেদার রাষ্ট্র বানানোর চেষ্টা করেছিল এবং করেছিল, তারা কি নাই এখন? তারা তো আছে। আর আমরা যদি দেখেন আমাদের দ্বিচারিতা, এই যে ইউনূস সরকারকে যে আমরা খারাপ বলছি, আবার ইউনূস সরকারের মন্ত্রীকে নিয়ে আবার আমরা মন্ত্রী বানাচ্ছি। ইউনূস সরকারের একদিক দিয়ে বলছি ইউনূস সরকারের মন্ত্রীরা দুর্নীতিবাজ, আবার আরেক দিক দিয়ে উনি সরকারকে মন্ত্রীকে মহা ক্ষমতাশালী পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিয়েছি। মানে কি? ওই রাশিয়ার সাথে আমেরিকার সাথে তার ঘর ভালো সংযোগ, আমেরিকার সাথে উনি যোগাযোগ রাখতে পারবে, আমেরিকার সাথে আপনার তেল টানা বিভিন্ন জায়গাতে কাজ করতে পারবে। মানে আপনার যেটা দরকার ওটা আপনি খাবেন, আর আপনি যেটা খাবেন না ওটা আপনি কাউকে খেতে দিবেন না, ফেলে দিবেন গার্বেজে। এটা তো ঠিক না। এই নীতিগুলো আমাকে কষ্ট দেয়। ভাই আপনাকেও আমি জানি কষ্ট দেয়, ব্যথিত করে। কারণ আমরা দেশকে ভালোবাসি। আমরা আমাদের কোনো কিছু চাওয়া পাওয়া জনাব নাই। জনাব কিছু মারুফ রাজু, জি, আপনি আমি এই বিএনপির পক্ষে কম টকশো করেছি? প্রচুর না, দিনের পর দিন প্রচুর টকশো জি, করেছি আমরা। আমরা যেখানে যেখানে বিএনপি নির্যাতিত হয়েছে, যেখানে যেখানে বিএনপির প্রতি জুলুম হয়েছে, আমরা সব সময় প্রতিবাদ করেছি। কিন্তু আজকে আজকে যখন আমরা যৌক্তিক সমালোচনা করি, তখনই কিছু কিছু লোক এসে বললে গুপ্ত জামাত। সত্য কথা বলতে গিয়ে যদি গুপ্ত জামাত হই, ১০০ বার বলতেও কোনো সমস্যা নাই। আজকে গতকালকে দেখলাম যে ২৮ জন বিচারককে কারণ দর্শানো নোটিশ দিয়েছে, কারণ ওই যে বিচারের যে অধ্যাদেশটা ওটা বাতিল, তারা সমালোচনা করে, তারা বলতেছে যে এটা বাতিল করা ঠিক না। এবং যেই বিএনপি আমরা দেখেছি, বিএনপির লোকজন, বিএনপির কর্মীরা শেখ হাসিনার সমালোচনা করতে গিয়ে, শেখ হাসিনাকে কটূক্তি করতে গিয়ে তারা প্রচুর জেল কেটেছে, ১ বছর ২ বছর ১.৫ বছর। এখন অনবরত দেখতেছি তারেক রহমানকে কটূক্তি করার জন্য মানুষজন জেলে যাচ্ছে। আজকে একজনকে ধরলো ওই যে এনসিপির, গত পরশুদিন একজনকে ধরলো ভোলার এক মহিলাকে, অবশ্য ছেড়ে দিয়েছে, ফেসবুকে খুব লেখালেখি হয়েছিল, তার প্রতিবন্ধী ছেলে আছে এজন্য ছাইড়া দিছে। তাহলে এখন আমরা আসলে কি পেলাম এখানে? আপনি দেখেন, তারেক রহমান সংসদে কোনো কথাই বলেন না, কোনো কথা বলেন না। আপনি যদি সংসদে কোনো কথা না বলেন, তাহলে আপনি সালাউদ্দিন আহমেদকে আপনি সব দায়িত্ব দিলেন। এই এই সালাউদ্দিন তারেক রহমান বিষয়টা আসলে আপনার কাছে মানে কি মনে হয়? সেই আমি 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 যখন যখন ওই মানে আওয়ামী লীগের আমলে কিন্তু ওই বিএনপি লোকজনের সঙ্গে কথাবার্তা হইতো অনেক নেতার সঙ্গে। তারেক রহমান যখন মিটিং এ বসতো ওই যে লন্ডন থেকে, সালাউদ্দিন আহমেদকে আবার ওই সংযোগ করতো ইয়েতে, মানে স্থায়ী কমিটির মিটিং এ সবাই থাকতো অফিসে, ২ জন থাকতো বাইরে, একজন লন্ডন থেকে আরেকজন ভারত থেকে। তো সেইখানে নাকি সালাউদ্দিন আহমেদ খুবই মানে উপদেশ দিত, না এটা এইভাবে না, এটা এইভাবে, এটা এইভাবে না, এটা এইভাবে। এখন এদের আসলে কানেকশনটা কি? মানে এটা কি কোনো একটা চুক্তি যে তারেক রহমান সামনে থাকবে, শুধু মানে ফেসটা থাকবে, সবাই বুঝবে যে প্রধানমন্ত্রী, পিছনের সব কলকাঠি নাড়বেন তিনি? এই প্রসঙ্গে আপনি শুরু করার আগে আপনি যে বললেন স্থায়ী কমিটির সভায়, এটা কি আপনি সিওর এটা ৫ই আগস্টের আগে না ৫ই আগস্টের পরে? অনেক আগে ৫ই আগস্টের অনেক আগে। আপনি ভারত থেকে উনি যুক্ত হতো? আমি আসলে জিনিসটা দেখিনি। হতো না, উনি তো অ্যাম উনি তো ফ্রিলি ঘোরাফেরা করতো ভারতে। সেটা শুনেছি। এই কথাগুলি আসলে বুঝছেন, এই কথাগুলি আমরা আসলে
বলি এবং আমরা দেখি, সবাই বলে, কিন্তু খুবই দুঃখজনক, এটা বলতে চাই না, বিএনপির মতো একটা দল, একটা ওপেন দল, যে দল বলেছে সবসময় আমরা গতানুগতিক রাজনীতি করি, আমরা গোপন রাজনীতি করি না, তারপরে সেই দলের মধ্যে এই ধরনের কি, কেন, কিন্তু কেন থাকবে, কেন থাকবে? কারণ যখন ৫ই আগস্টের পরে যখন মুক্ত হলাম, আপনার মনে আছে কি জানি না, আপনার এখন আমি শো করেছি এবং পিছন দিকে গিয়ে দেখতে পারেন, আমি কয়েকটা টক শোতে বলেছি তখন, এই প্রথমেই, যে সালাউদ্দিন আহমেদ সাহেবকে যেভাবে করে আনা হয়েছে ইন্ডিয়া থেকে, ট্রাভেল পাস দিয়ে পরের দিন উনি আসলেন এবং উনি যেভাবে করে কথাবার্তা বলছেন, আমার খুব মনে হচ্ছে এবং সন্দেহ হচ্ছে, আশঙ্কা হচ্ছে ওনাকে কি কোনো একটা মিশনে পাঠানো হয়েছে কিনা। কারণ একইভাবে মিশনে কিন্তু শেখ হাসিনাও এসেছিলেন, আপনার মনে আছে কিনা জানি না। উনি ৭৫ সাল থেকে নিয়ে ৮১ সাল পর্যন্ত কিন্তু ভারতে ছিলেন, দিল্লিতে ছিলেন, রাষ্ট্রীয় অতিথি ছিলেন, রয়ের তত্ত্বাবধানে ছিলেন। ওনাকে কিন্তু, ওনার ২ বোনকে কিন্তু ওনারা কি করেছে জানি না, ওনারা তারপরে কিন্তু আর ভারত ছাড়া কিছু বলে না। সবসময় ভারত ভারত। আসার ১৫ দিনের মধ্যে জিয়াউর রহমান নিহত হলেন দ্বন্দ্বজনক ভাবে। এখানের মধ্যে তার সংশ্লিষ্টতা সন্দেহজনক মনে হচ্ছে, হতে পারে এবং নিশ্চয়ই ছিল। কারণ উনি ১৫ দিনের মধ্যে উনি কেন নিহত হবেন না? আমাকে আলাদা। মনে করেন সালাউদ্দিন সাহেব নির্দোষ, তাকে আসলেই শেখ হাসিনার পুলিশ বাহিনী ভারতে নিয়ে ফেলে এসেছে এবং তারপর সালাউদ্দিন সাহেব দেশে আসতে পারেন নাই, কারণ দূতাবাস তাকে ট্রাভেল পাস দেয় নাই, কারণ শেখ হাসিনা সরকারের নির্দেশ মানে বারণ ছিল। এই কারণে কলকাতা হাইকমিশন তাকে দেয় নাই, ট্রাভেল পাস দেয় নাই। হাসিনার পলায়নের পর তারপর ট্রাভেল পাস পেয়েছেন। ভালো কথা সবকিছু, কিন্তু যেই লোক নিজে গুম হয়েছেন সেই লোকের এই গুম অধ্যাদেশটা মানে কেন তিনি মানে বাতিল করতেছেন, এর কারণটা আসলে কি? ঘুম নিয়ে আসলে তো আমি বলতে চাই না, কিন্তু ওই যে শেখ হাসিনার একটা অডিও বার্তা দেখলাম গত বোধহয় সপ্তাহখানেকের ভিতরে, আপনি দেখেছেন কিনা জানি না, উনি তো অনেক অডিও বার্তা দিয়ে থাকেন। এখানে উনি সালাউদ্দিন আহমেদ নিয়ে কথা বলেছেন। সালাউদ্দিন আহমেদ কিসের গুম ছিল? সে এখানে তো তার তো গুম-টুম হওয়ার কোনো ইয়ে নাই এবং কোনো চিহ্নও নাই, কোন রকম নির্যাতনও নাই, কিছু নাই। সে হঠাৎ করে বাংলাদেশে গিয়ে এখন সবকিছু করছে। কথাটা খুবই কনফিউজিং, উনি যেটা বলেছে। আমি ওনার কথাটা সত্য ধরতে চাই না। কিন্তু যদি আমি সালাউদ্দিন আহমেদ সাহেবের বক্তব্যটাও যদি আমি ধরে নেই, উনি আর বক্তব্য দেননি এখনো কোনো। উনি গুম নিয়ে কোনো কিছু বলেনি। অন্যান্যরা যেমন ব্রিগেডিয়ার জেনারেল আজমি থেকে শুরু করে সবাই ওই হায়না ঘরের যাদেরকে নিয়ে গিয়ে ওখানে সাংবাদিকদেরকে দেখিয়েছেন, বলেছেন, গুমের স্মৃতি বলেছেন। এটা নিয়ে অনেক রকম ট্রলও হচ্ছে, গামছা-টামছা ইত্যাদি। মানুষকে তো আসলে, মানুষের কথাকে আমরা যতটুকু টুইস্ট করি, তার যে অ্যাকচুয়াল অবস্থাটাকে কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। হ্যাঁ, ওই যে গুম হয়েছে, অনেকে বলছে আওয়ামী লীগের পক্ষ থেকে বলছে কোনো গুম-টুম কিছু ছিল না। বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা ছিল। বাংলাদেশে কোনো মানুষ হত্যা হয়নি, কোনো লোককে মারা হয়নি, সবাইকে খুব আরামে আয়েশে রাখা হয়েছিল। এগুলো তো হাসিনার লোকজন বলছে এবং তারা এটা অনলাইনে প্রচার করছে। তো এখন কি আমরা ওইটা বিশ্বাস করব? এটা কি সম্ভব? আমরা তো নিজে ভুক্তভোগী। নিজে ১৬ বছর দেশে যেতে পারিনি। যদি ৫ই আগস্ট না হতো এখনো যেতে পারতাম না। বাবা-মা মরে গেছে, কবর ছাড়া কিছু পাইনি। সবকিছু শেষ। আর্মির জায়গা ছিল, টোটো ক্যানসেল হয়ে গেছিল। কারণ আমরা এপ্লাই করেছি, আল্লাহ জানা যায় কিনা। কিন্তু শেখ হাসিনা সব দিক দিয়ে আমাদেরকে, আমরা কি করেছি? আমরা সরকারের বিরুদ্ধে, সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমরা কি বিএনপির নেতা? আমরা কি বিএনপির কোনো পদধারী? এখন কি আমি কোনো মিনিস্টার? এখন কি আমি কোনো মন্ত্রীর প্রধানমন্ত্রীর উপদেষ্টা? নাকি ওখানে যে আমি কোনো ধান্দা করছি, ব্যবসা করছি, ব্রিজ কালভার্টের বিভিন্ন বড়, বড় কন্ট্রাক্ট পাচ্ছি? কিচ্ছু না। তাহলে আমাদেরকে কেন ভোগ করতে হবে? আমাদেরকে কেন এই জিনিসটা ভোগ করতে হবে? আমরা ভোগ করেছি, আমরা জানি কষ্টটা। বিদেশে নির্বাসিত থাকা, দেশে আপনার আইনের কাছে আপনি একটা ক্রিমিনাল হিসেবে থাকা, দেশদ্রোহী হিসেবে থাকা, বিশেষ করে সেনাবাহিনীর অফিসার হিসেবে আমরা এগুলো ভুক্তভোগী। এর থেকে কষ্টে দুঃখে আমরা কিন্তু পেয়েছি। কিন্তু আমরা এটার জন্য কোনো প্রতিদান চাই না। কিন্তু এখন আজকে বাংলাদেশে বিএনপি এই যে ২১৩টা সিট নিয়ে যে একটা অবস্থা, আরে ভাই ২৯৭টা সিট নিয়ে শেখ মুজিবুর রহমানের সরকার ৯৩ সালে এরকম বোধহয় ২৯৭ না ২৮০টা সিট নিয়ে এরকম একই জিনিস করেছিল। আমার মনে পড়ে সেই জিনিসগুলো, জানেন না, রিলেট করি আমি, খুব কষ্ট লাগে। কি ক্ষমতা ভাই, দম্ভ! শেখ হাসিনার কথা বাদ দেন, সেই সময়কার কোথায় সিরাজ শিকদার সংসদে দাঁড়িয়ে বলেছিলেন শেখ মুজিবুর রহমান সিরাজ শিকদারকে হত্যা করার পরের দিন সকালে সাভারে তাকে মেরে ফেলা হলো পিছন থেকে গুলি করে, ক্রস ফায়ার। এনে বললো কোথায় সিরাজ শিকদার, মানে আমার এগেনস্টে যে একটা সামান্য নর্মাল একটা মানুষ সর্বহারা করতো, তার কাছে কিছু নাই, সে একটা মানে কিচ্ছু না সরকারের কাছে। সরকার তো মহাপরাক্রমশালী। এই যে বেনজির টেনজিরা বলতো না, সরকার মহাপরাক্রমশালী, আমাদের সাথে লাগতে আসলে নিশ্চিহ্ন হয়ে যাবে।
খালেদা জিয়াকে বাড়ি থেকে ধাক্কা মেরে গাড় ধাক্কা মেরে বের করে দেওয়া হলো, কিচ্ছু করতে পারল না কেউ। 7 বছর জেলে রাখলো বিনা বিচারে, মিথ্যা মামলায়, কিচ্ছু করতে পারে না কেউ। বিষ প্রয়োগ করে করে আস্তে আস্তে লিভার থেকে শুরু করে কিডনি সব নষ্ট করে দেওয়া হলো, উনি মৃত্যু মুখে চলে গেলেন। আমরা এখন পর্যন্ত একটা হত্যা মামলা, একটা ষড়যন্ত্রমূলক মামলা তা করতে পারলাম না। তাহলে আমরা আসলে কি? আমি যদি আমার মায়ের জন্য করতে না পারি বা বাবার জন্য করতে না পারি, তাহলে আমি দেশের জন্য কতটুকু করবো? আমি আমার কথা বলছি, অন্য কারো কথা বলছি না। সবচেয়ে কষ্ট তাহলে লাগে কি জনাব মারুফ রাজু, যেই বেগম জিয়া বলেছিলেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, এখন সালাউদ্দিন আহমেদ বলতেছে এটা উনি রূপক অর্থে বলেছিলেন, আসলে ওই অর্থে বলেননি। এই যে উনি সংবিধান ছুঁড়ে উনি যে কথাগুলি যে এক্সপ্লেনেশন দেন, 1 নম্বর কথা, উনি সংবিধান বিশেষজ্ঞ না, উনি কোনো আইনজীবীও না, 1 নম্বর কথা, উইথ রেসপেক্ট। এবং তারেক রহমানের প্রতিনিধি ওনাকে নিযুক্ত করা হয়েছে, তারেক রহমানের অনুপস্থিতিতে উনি প্রতিরক্ষা থেকে এই বিষয়গুলো দেখবেন, অনুপস্থিতিতে। তাহলে তারেক রহমানের উপস্থিতিতে উনি কেন কথা বলেন? এটা বারবার বলছি, আমি কিছু বুঝতে পারছি না। উনি তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, উনি অত্যন্ত আচ্ছা বড় হৃদয়, আচ্ছা এটা বলিনি, এই বড় হৃদয়ের মানুষ। উনি যেখানে যাচ্ছেন মানুষের পিঠ চাপড়াচ্ছেন, মানুষের গায়ে কথা বলছেন, জড়িয়ে ধরছেন, পুলিশের কনস্টেবলদেরকে উনি জড়িয়ে ধরছেন, খুব ভালো কথা। তাহলে কথা তো উনি যখন বলছেন আমরা শুনছি, কেমন আছো, কি আছো, কোথায়, তো উনি সংসদে কথা বলছেন না কেন? উনি কি বক্তব্য দিতে জানেন না? উনি কি জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবেন না? কোথাও কোনো জায়গা থেকে কি কলকাঠি নাড়ানো হচ্ছে? আচ্ছা সালাউদ্দিন আহমেদই একমাত্র ট্রেন প্রাপ্ত এই ব্যাপারে কথা বলার জন্য, উনি বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত, এরকম কিছু কি? এগুলো তখন কথা আসে। আমরা তো দেখছি স্বাধীনতার পর থেকে অনেক প্রধানমন্ত্রী, বেগম জিয়া, শেখ হাসিনা সবাই তারা বিদেশ যান, গেলে একজন আছে দেখেন, দেখাশোনা করেন তারা। আজকাল তো আপনার অনলাইনেও সাইন করা যায়, কিন্তু তারেক রহমানের অনুপস্থিতিতে সালাউদ্দিন আহমেদ প্রক্সি প্রধানমন্ত্রী থাকবেন, এটা এটা একদম গেজেট আকারে প্রকাশ করতে হবে কেন মন্ত্রী পরিষদ সচিবালয় থেকে? এটা তোমরা না, এটা প্রক্সি প্রধানমন্ত্রী কথাটা ব্যবহার করা হয়নি। আমার কাছে গেজেটটা আছে। এখানে গেজেটের 2টা ভাগ আছে। একটা ভাগ হলো সংসদ বিষয়ক যেসব জিনিস, এগুলা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত থাকবেন, আর প্রতিরক্ষা এবং অন্যান্য ডিফেন্স বিষয়গুলি সালাউদ্দিন আহমেদ, এরকম একটা গেজেট। এই গেজেটটা কেন করতে হলো? আওয়ামী লীগ যখন ছিল, বিনা ভোটে ছিল, বিভিন্ন সময় তারা ক্ষমতায় ছিল, ম্যাক্সিমাম টাইমে বিনা ভোটে। সংসদ উপনেতা ছিল সাজেদা চৌধুরী, আপনার মনে আছে, বয়োজ্যেষ্ঠ নেত্রী। উনি যখন বিদেশে যেতেন, ভারপ্রাপ্ত থাকতেন, মানে ভারপ্রাপ্ত ক্ষমতায় থাকতেন সাজেদা চৌধুরী। তা আপনারা সংসদ উপনেতা করে দেন, সালাউদ্দিন আহমেদকে সংসদ উপনেতা করে দেন, তাহলে তো আর কোনো কথা থাকে না। উনি না থাকলে উনি প্রতিটা বিষয়ে কেন? সালাউদ্দিন আহমেদ কি মিলিটারি অফিসার? উনি কি মিলিটারি বিশেষজ্ঞ? উনি কি আর্মি জেনারেল? আমি তো বললাম উনি না কোনো আইনজ্ঞ, না কোনো সংবিধান বিশেষজ্ঞ, নাকি উনি আমাদেরকে বলুক উনি ভারতে 9 বছরে উনি সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন। ওনাকে ওনাকে ওখানে পিএইচডি দেওয়া হয়েছে আনঅফিসিয়ালি। ওই যে আগে আমরা জানতাম প্রাইভেটে ম্যাট্রিক পরীক্ষা দেওয়া যেত, ইন্টারমিডিয়েট দেওয়া যেত, এরকম কিছু প্রাইভেটে ওনাকে ভারত থেকে ডিগ্রি দেওয়া হয়েছে। আমরা কিছু বলবো না যে উনি একজন বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান সংবিধানের উপর উনি মাস্টার, এই জন্য ওনাকে দেওয়া হয়। এটা বলুক বিএনপি। আমার কাছে লুকোচুরি তো কিছু নাই। এই যে আমরা আজকে এটা করছি, এই যে আজকে যে আপনি বললেন একটা মেয়েকে এখানে অ্যারেস্ট করলো, আমি তার যে কথার সাথে একমত না। ফেসবুকে কে কি লিখবে না লিখবে, কি মতামত প্রকাশ করবে, অশ্লীল করবে নাকি ভালো করবে, এটা তার ব্যক্তিগত। কিন্তু আপনি তো তার নামে কমপ্লেন করতে পারেন, ফেসবুকে কমপ্লেন করতে পারেন, তার পোস্টটাকে ব্লক করতে পারেন, তাকে ব্লক করতে পারেন, তাকে গ্রেফতার করতে পারেন না কেন? কোন আইনে আপনি তাকে গ্রেফতার করেছেন? এরকম হাজার হাজার এই যে জামাতের নেতাদেরকে নিয়ে আজে বাজে কথা বিএনপির ইয়ে থেকে হচ্ছে, আবার বিএনপির থেকেও আবার জামাতের হচ্ছে। আমি 2টা দলকে বারবার অনুরোধ করেছি, সবাইকে, আপনারা ধৈর্য ধরেন, এখনো কিন্তু খেলা শেষ হয়নি, খেলা চলছে, খেলা চলবে। আপনারা যে পরস্পর শত্রুতায় দাঁড়িয়েছেন, এই পরস্পর শত্রুতা কিন্তু আপনাদেরকে শেষ করে দেবে। যদি বিএনপি মনে করে জামাতকে তাদের দরকার নাই, এটা যেমন ভুল। আবার জামাত ইসলামী যদি মনে করে বিএনপি কে নিশ্চিহ্ন করে দিয়ে জামাত ইসলামী ক্ষমতায় চলে যাবে সাথে সাথে, এটাও ভুল। ইউ হ্যাভ টু থিঙ্ক ব্যালেন্স। কারণ আমাদের হাসিনা বিরোধী আন্দোলনে যারা নির্যাতিত, নিপীড়িত এবং যারা সহযোদ্ধা ছিল, যারা জীবন দিয়েছে, সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ছাড়া, 14 দল ছাড়া, সবাইকে আমাকে এক জায়গায় থাকতে হবে, জাতীয় ঐক্যে থাকতে হবে। একটা মিনিমাম একটা আমাদেরকে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতেই হবে। আমি যদি এখন আমার যারা
সাথে আছে, আমার কাছে যদি এখন ওই জাহিদুর রহমান ইম্পর্টেন্ট হয়, কোন হিসাবে আপনি আমাকে বলেন তো? জাহিদুর রহমান প্রধানমন্ত্রী বিএনপির উপদেষ্টা হয়, সে একটা কমিউনিস্ট লোক, নাস্তিক লোক, সে কোনোভাবে কোনোদিনও শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু ওই চিকন জুতা ওই কমিউনিস্ট পার্টিদের কথা তো জানেনই আপনি, কথা বলবে, গায়ে বাড়ি লাগবে, ব্যথা লাগবে, দাগ উঠবে না, এই টাইপের কথা। আপনি তাকে ধরতেও পারবেন না, কারণ সে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে, ডাইরেক্ট কথা বলে না। হাসিনাকে কোনোদিন স্বৈরাচার বলবে না, হাসিনা পতনের পর বলবে না হাসিনার পতন হয়েছে, কয় সাবেক প্রধানমন্ত্রী, তারা বলে সাবেক প্রধানমন্ত্রী। সেই লোককে আপনি করলেন ডবল উপদেষ্টা, ডবল উপদেষ্টা। তাহলে এখন আপনি কি বিএনপি কি তাদের নীতি আদর্শ থেকে সরে যাচ্ছে? যেহেতু খালেদা জিয়ার সেই মেটাফোর বললেন উনি, উনি বলেছেন যখনই ক্ষমতায় আসবে জনতার সরকার, জনগণের সরকার, এই সংবিধান হাসিনার সংবিধান ছুঁড়ে ফেলা হবে। এটা আমি ধরে নিলাম, এটা মেটাফোর, ধরে নিলাম রূপক অর্থে। তাহলে আপনারা তো সেই সংবিধানকে ছুঁড়ে ফেলা দূরের কথা, সংস্কারও করতে রাজি না। নতুন নতুন ভাষা, নতুন নতুন বাংলা, নতুন নতুন অর্থ আমরা এখন শিখছি। ভাই সারা জীবন যা শিখেছি সেটা ভুলে যেতে হবে এখন, ব্যাকরণ বলেন, ভাষা বলেন। বিএনপির ৩১ দফা, যে তাদের যে রূপকল্প ৩১ দফা, যেটা নিয়ে বিএনপি সামনের দিকে এসেছে, নির্বাচনে গিয়েছে, সেখানে প্রথম দফা হলো সংবিধান সংস্কার। সংস্কার, তারা এখন বলছে সংবিধান সংস্কার হয় না, সংশোধন হয়, নাহলে রহিত হয়। এখন সালাউদ্দিন আহমেদ কি আমাদেরকে, উনি কি তাহলে এখন ভাষাবিদ? উনি তো এখন বাংলার টিচার, আমাদের জাতিকে বাংলা শিখাবেন, কি কি শিখাবেন? আর উনি ভারত থেকে আসার পরে ওনার কার্যকলাপ গুলো সন্দেহজনক। উনি কেন এস আলমের গাড়ি নিয়ে, এস আলমের সাপোর্ট নিয়ে উনি মিছিলে গেলেন? কেন? এস আলমকে উনি চিনেন না? আমি এস আলমকে চিনি না? ওনার ছেলে কেন এস আলমের অফিসে বসে? এই গত পরশু পর্যন্ত বসেছে, এখন তো উনি বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেম্বার, ডাইরেক্টর। আপনি দেখেন ক্রিকেট বোর্ডের যেটা হলো, আমার কাছে লজ্জা লেগেছে, আপনার কাছে কেমন লেগেছে জানি না, আমি লজ্জা পেয়েছি যে আমার নেতাদের ছেলে, নেতাদের ওয়াইফ, নেত্রীদের ভাই, নেত্রীদের ভাইগনা, নেতার ভাইগনা, তাদেরকে দিয়ে ক্রিকেট বোর্ড করলাম কেন? তো হাসিনা যেটা করেছে সেটাই তো আমরা করলাম। হাসিনা সাকিব আল হাসানের মতো বিশ্বখ্যাত একটা খেলোয়াড়কে তার ব্যক্তিগত চরিত্র কলুষিত করে তাকে এমপি করেছে, মাশরাফিকে এমপি করেছে। তো আমরা কি করলাম? তামিম ইকবালের মতো একটা ভালো প্লেয়ারকে বিসিবি সভাপতি করতে হবে কেন? দেখেন তো আপনি পাকিস্তানে দেখেন, ইন্ডিয়া দেখেন, ওখানে কি কোন রানিং প্লেইং আপনার খেলোয়াড় সভাপতি হয়? এতই কি সভাপতির অভাব? একটা বাচ্চা ছেলে। তামিম তো আমাদের সামনে বড় হয়েছে। তামিমের বাবার সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যে আকরাম খানের বড় ভাই, ওর সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আমরা একসাথে ফুটবল খেলতাম। নাফিজ, নাফিস তামিমের বাবা, ইকবাল খান, ওর সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মানে একেবারে হরিহর আত্মা। উনি ফুটবল খেলতে পছন্দ করতেন, উনি আমাদের কোচিং টোচিং করাতেন, আমাদের থেকে সিনিয়র অনেক। ওনার একটা হোটেল ছিল, খাজা হোটেল, ওই স্টেডিয়ামের পাশে, ওখানে উনি আমাদেরকে ট্রেনিং করিয়ে ওখানে উনি খাওয়াতেন। খুব বড় হৃদয়ের মানুষ ছিলেন উনি। ওনার ছেলেই তো তামিম। এখন তুমি ভালো খেলেছো, শত কোটি টাকার মালিক হয়েছো, শেখ হাসিনা পতনের ৩ দিন আগেও শেখ হাসিনার সাথে দেখা করে তার সাথে ছবি তুলেছো, এখন তুমি বিএনপি হয়ে গেছো, কোনো অসুবিধা নাই। তোমাকে বিসিবির সভাপতি হতে হবে কেন? কেন আমাদেরকে আওয়ামী লীগের স্টাইলে জায়গা দখল করতে হবে ভাই? জনগণ তো আমাদেরকে দিয়ে দিয়েছে ভাই দেশের সরকারের ক্ষমতা, আমাদেরকে দখল করতে হবে কেন? প্রশাসক নিযুক্ত করতে হবে কেন? আমাদের কি মনে কোনো ভয় আছে যে আমরা এই প্রশাসক নিযুক্ত করলে এগুলা অন্য কেউ নিয়ে যাবে? এই ভয় যদি আমাদের মনে থাকে, আত্মবিশ্বাস না থাকে, তাহলে তো আমাদের সব দিক থেকে প্রবলেম হবে। আমরা সবসময় সারা রাত ঘুমাতে পারবো না। হ্যাঁ, আমাদের মনে নিয়ে যাবে, আমাদের এই জামাত পথে কিছু করবে, আওয়ামী লীগ তো করছেই। এই ভয় থাকলে তো সরকার দেশ চালানো যাবে না। এই দেশকে তো সামনের দিকে নিতে হবে নির্ভয়। আপনার মনে আছে ৭৫ সালের বোধহয় খুব সম্ভব ১২ বা ১১ই আগস্টে বোধহয় জেলা গভর্নর নিযুক্ত হয়েছিল বাংলাদেশের ৬০টা জেলায়, তখন ৬০টা জেলা ছিল, জেলা গভর্নর নিযুক্ত করেছিল। এই যে কাদের সিদ্দিকী এরা সবাই কিন্তু গভর্নর হয়েছিল, এবং জেলা গভর্নররা ১৪ না ১৫ তারিখে ক্ষমতা গ্রহণের কথা ছিল। এই জন্যই তো ১৫ই আগস্ট হয়েছিল, যে এরা যেন ক্ষমতা নিতে না পারে। এটা একেবারে 100% রাশিয়ান কমিউনিস্ট সিস্টেম এটা। এই গভর্নরটা হলো ওই জেলার সর্বেসর্বা, সে হলো এখানে ওই জেলার রাজা। ৬০টা রাজা নিযুক্ত করেছিল। হয়েছে কি? পতন ঠেকাতে পারেছে কি কেউ? পারেনি। তাই আমি অনুরোধ করব আপনার অনুষ্ঠানের মাধ্যমে বিএনপির
চেয়ারম্যানকে এবং বিএনপি যারা এখনো বিএনপিকে ভালোবাসে, আজকে বিএনপির নেতা যারা ত্যাগী, যারা বিএনপির জন্য এত বছর কাজ করেছে, তারা আজকে খুব খুব মন কষ্ট নিয়ে ভগ্ন হৃদয়ে দূরে সরে যাচ্ছে ভাই, দূরে সরে যাচ্ছে। এই যে বললাম মীর শাহ আলম, অমুক তমুক, এদেরকে চিনি না, এরা কারা? আচ্ছা জনাব মারুফ হঠাৎ রাজু, করে আপনি যে সাইদ আব্দুল্লাহ কে সাইদ একটা ছাগল কাণ্ড করেছে, ছাগল কাণ্ড রিপোর্ট করেছে, এই জন্য তাকে আপনি উপদেষ্টা করতে হবে, বিশেষ সভাপতি করতে হবে। যখন আমি দেখি এই সাইদ আব্দুল্লাহ তারেক রহমানের পাশে বসে উপদেষ্টা হয় আর ছাত্র দলের সভাপতি তারেক রহমানের গাড়ির পিছে পিছে দূরায়, বিশ্বাস করেন কষ্ট লাগে। যখন দেখি ববি হাজাজের মতো লোক যে নিজে তার ওয়াইফের ভোটটা ছাড়া পাইবে না, সে মন্ত্রী হয়, তার ওয়াইফ আবার ক্রিকেট বোর্ডের পরিচালক হয়। জি জি, দেখেন এই যে বিএনপি কি আমরা কি কোনোদিন শিখবো না? আমরা কি ১-১১ দেখিনি? এই যে ১-১১ যে হলো, এই যে মঈন আহমেদ যে ১-১১টা করলেন এবং তারই ভাইরা ভাই যে মাসুদুদ্দিন সিদ্দিকী চৌধুরীকে দিয়ে বেগম জিয়াকে আটক করে, তারেক রহমানকে আটক করে নির্যাতন করা থেকে সবকিছু করলো, বিএনপিকে কোমর ভেঙে দেওয়ার জন্য সবকিছু করলো। আজকে আমরা তাদের এই সেম যারা আছে তাদেরকে বিশ্বাস করছি। আর যারা ৩০-৪০ বছর ধরে বিএনপি করেছে, আমাদের মতো যারা বিএনপির জন্য জান দিয়ে দিচ্ছে সবসময়, এখনো দেবো, দিচ্ছি, ভবিষ্যতে আমৃত্যু দেবো, আমাদের কি কোনো মূল্যায়ন আমাদের আছে? আমরা চাচ্ছি না মূল্যায়ন, কিন্তু যারা দেশে আছে তাদেরকে মূল্যায়ন করা উচিত। কেন করছে না? হাবিবুন নবী সোহেলের মতো লোকের এমপি নমিনেশন হয় না, ঝুলিয়ে রাখা হয়েছে। ৪০০-৫০০ কেস যে খেলো, ইসাক সরকারের মতো লোকের এমপি নমিনেশন হয় না। ভালো ভালো যারা ত্যাগী তাদের হয় না। ৭০, ৮০, ৯০, ৮০, ১০০ বছরের মানুষকে আপনি এমপি নমিনেশন দিয়েছেন, তারা আপনাকে কি দেবে? তরুণ প্রজন্মকে যদি আপনি ব্যবহার না করেন, তরুণ প্রজন্মকে যদি আপনি সামনে না আনেন, বা তাদেরকে আপনি জিয়া রহমানের নীতি আদর্শ, খালেদা জিয়ার নীতি আদর্শ প্রচারের জন্য, তরুণরা ছাড়া হবে না ভাই, তরুণদেরকে লাগবে। তরুণরা নিষ্কলঙ্ক ভাবে নিঃশঙ্ক চিত্তে ঝাঁপিয়ে পড়তে পারে মৃত্যুর মুখে। আমাদের বয়স্করা আমরা পারবো না। আমরা চিন্তা করবো, হ্যাঁ আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে, আমার ওয়াইফকে ফেলে যাব, আমার বাড়িঘর কি হবে। ওরা কিন্তু এটা চিন্তা করে না। ওরা সব দেখেন কিভাবে রাস্তা চলে গেছে। ১৫, ১৬, ১৭, ১৮ বছরের ছেলেরা অকাতরে গাছ প্রাণ দিয়েছে। তার বিনিময়ে আজকে বিএনপি ক্ষমতায় এসছে। বিএনপি এদেরকে ভুলে গেছে, ওহন তো করতে পারেইনি। জুলাই নিয়ে কথা বললে মনে হয় যেন জুলাই তাদের। বিএনপি কে শিখাতে আসবেন না, বিএনপি রাজপথে থেকে অভ্যস্ত। খুব ভালো কথা। তাহলে আবার আপনার স্পিকার সাহেব, নবনিযুক্ত স্পিকার সাহেব কেন বলেছেন সাংবাদিকদের কাছে ৫ই আগস্টের পরে, এইভাবে আন্দোলন যদি আমরা আরো ১০ বছর করতাম, হাসিনাকে হটানো সম্ভব হতো না। কি বলেছেন উনি? উনি একজন আর্মি অফিসার, নিজের মুক্তিযোদ্ধা, উনি একজন স্ট্র্যাটেজিস্ট, উনি সেটা বুঝে বলেছেন, বুঝিয়ে বলেছেন। তারপরে যদি আমাদের মনে সন্দেহ থাকে যে ৫ই আগস্ট কারা করেছে, আমি ধরে নিলাম আমরা করিনি ভাই, আমরা সমর্থন করেছি কিন্তু করিনি। মির্জা আব্বাস নিজে বলেছেন আমরা ২৮ অক্টোবর প্রাণ ভয়ে দাঁড়াতে পারিনি, গুলির ভয়ে দাঁড়াতে পারিনি। সত্য কথা বলেছেন, আমি স্যালুট দিই তাকে। আমি তাকে দোষ দিই না ভাই। প্রাণ ভয় পাওয়া ভয় খারাপ কিছু না। আপনি প্রাণ ভয় পান, আমিও প্রাণ ভয় পাই। এটা কোনো অপরাধ না বা এটা লজ্জা পাওয়ার কিছু না। সবারই কিন্তু প্রাণ ভয়। যখন দেখি যে সুলতান সালাউদ্দিন টুকু, যুব সম্রাট নামে পরিচিত, যুব দলের সভাপতি, যুব সম্রাট নাকি বাংলাদেশের, তখন দেখি স্লোগান দিচ্ছেন মিছিলের মধ্যে, মিটিং এর মধ্যে, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না, বুলেট বোমা। পর মুহূর্তে পুলিশ আসছে বলতে উনি দৌড় দিয়ে পালিয়ে গেলেন। সেই মুটুকু এখন এমপি মন্ত্রী। এটাই দুঃখ লাগে যে তারেক রহমান কি এত বছর পরে, এত বছর লন্ডনে থেকে উনি কি এগুলো দেখেননি? উনি তো সব জানেন, উনি সবকিছু খেয়াল করেন। ওনার আশেপাশে যে চাটুকার গোষ্ঠী গড়ে উঠেছে, সেই চাটুকার গোষ্ঠী তো শেখ হাসিনার পাশেও ছিল। বেগম খালেদা জিয়া চাটুকার গোষ্ঠীকে উনি কোনোদিন সুযোগ দেননি, ক্যাপ্টেন মারুফ রাজু, দিতেন। জি, বিএনপির দুর্দিন আবার আসবে না? আসবে তো, সবারই আসে। সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে। এই ডক্টর জায়েদুর রহমান তার স্ত্রীর ফেসবুক স্ট্যাটাস গুলো যদি দেখেন তার বিরুদ্ধে, যদিও এই দাম্পত্য জীবন নিয়ে আমরা কখনো কথা বলিও না, বলবো না, বাট কিছু কিছু অভিযোগ আছে। মানে তার স্ত্রী বলতেছে যে আমি খুন হয়ে যেতে পারি। মানে এটা তো ক্রিমিনাল কেস, এটা নিয়ে তো কথা আমরা বলতেই পারি। এটা তো মানে স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয় না। তো এই হচ্ছে একজন মানুষ, তাকে বানিয়েছে উপদেষ্টা সাইদ আব্দুল্লাহ, যে মানুষের ঋণ খেলাপি ধরে, যে বিএনপির এত ঋণ খেলাপি, সে কিছু বলে না। আচ্ছা, একটা সাধারণ বিষয় বলি, সেটা হচ্ছে যে মেজর হাফিজ বলছিল যে গণভোটে আমরা রাজি হইছি, কারণ গণভোটে রাজি না হইলে আমাদেরকে মানে ইউনূস সাহেব নির্বাচন দিত না। এখন আপনারা
জনগণকে বলতেছেন আমরা গণভোটের পক্ষে, আমরা ক্ষমতা এলে গণভোট বাস্তবায়ন করব। একটা পর্যায়ে তাকে বলেছেন যে গণভোটে আপনারা হ্যাঁ রায় দিন। ভালো কথা, পাবলিক মনে করছে আরে এই তো জুলাই সনদের পক্ষের সরকার। দ্বিতীয়ত দ্বিতীয়ত তারেক রহমান এই যে বলছিল, আপনার খেয়াল আছে একটা ফেসবুক স্ট্যাটাসে, যে এমন সংকটকালে মায়ের স্নেহ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। খেয়াল আছে না ফেসবুক স্ট্যাটাসটা? জি জি জি, উনি বলেছেন। এটা তাহলে আমার উপর ডিপেন্ড করে না। আপনার কাছে আমার প্রশ্ন যে এখন কি জনগণ প্রতারিত হলো? কিভাবে প্রতারিত হলো? জনগণকে জিয়া পরিবারকে সামনে রেখে ভোট চাওয়া হলো। পাবলিক বলল আচ্ছা জিয়া পরিবার বিশ্বাসযোগ্য, ভোট দিল। এখন পাবলিক ভোট দিয়ে দেখে ক্ষমতা আসলে জিয়া পরিবারের কেউ নাই, ক্ষমতা হচ্ছে সালাউদ্দিন সাহেব। পাবলিক চিন্তা করলো জুলাইয়ের পক্ষের শক্তি, ভোট দেওয়ার পরে এখন দেখে বলতেছে যে আমরা তোমাদেরকে ধোকা দিয়েছি, তারা জুলাইয়ের পক্ষের না। তাহলে জনগণ কি ধোকা খেলো? আর জনগণকে ধোকা দিয়ে বিএনপি আসলে কয়দিন টিকতে পারবে? আবার তো নির্বাচন আসবে। বিষয়টা আমি আসলে ধোঁকা হিসেবে দেখি না বিষয়টা, কারণ এখানে অনেকগুলি ফ্যাক্টর কাজ করেছে। ওই সময় আমরা আলাপ করেছি এবং কিছুগুলো রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত, এই জন্য এটা বেশি আলাপ করতে চাই না। কোন পরিস্থিতিতে উনি আসতে পারছিলেন না, তারপরে প্রফেসর ইউনূস লন্ডনে গিয়ে ওনার সাথে আশ্বস্ত করার পরে উনি আসলেন এবং বাংলাদেশের ইতিহাসে কোন রাষ্ট্রপ্রধান ছাড়া অন্য কাউকে এত বেশি হাই সিকিউরিটি, এমনকি ইউএস প্রেসিডেন্ট যখন এসেছিলেন তখন এই সিকিউরিটি দেওয়া হয়নি সেনাবাহিনীর পক্ষ থেকে, এবং রাষ্ট্রের সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে, নিরাপত্তা দিয়ে তারা ওনাকে আনা হয়েছে, যেহেতু উনি জীবনের আশঙ্কা করছিলেন এবং জিয়া পরিবারের এখন একজন সদস্যই বেঁচে আছেন এবং তার উপরে দল এবং দেশ আশা করছে, দেশ তাকিয়ে আছে, তারপরে উনি এসেছেন। এবং আমার কাছে মনে হয় এখানে কিছু একটা আছে, কোন একটা আন্ডারস্ট্যান্ডিং সালাউদ্দিন সাহেবরা পার্শ্ববর্তী দেশের সাথে বা কোন বিদেশের সাথে করেছেন, যেটা হয়তো তারেক রহমান নিজেও বলতে পারছেন না, হতে পারে। কিন্তু আমার মনে হয় একটা সময় পরে কিন্তু মানুষের জীবন কিন্তু একটাই। আপনি যদি বেঁচে থাকেন, আপনার জীবন এবং ইজ্জত সম্মান নিয়ে যদি বেঁচে থাকেন তাহলে আপনার জীবন। আর যদি ইজ্জত সম্মান বিহীনভাবে বেঁচে থাকেন, আপনার কোনো জীবন নাই। এটা মানুষের জীবন না, পশুর জীবন হয়ে যায়। এটার কোনো মূল্য থাকে না। তাই আমি অনুরোধ করব, দেখেন আমি এই শেষ করে দিব। আমি এখনই যেতে হবে আমাকে একটু। অ্যা এই যে আপনি যে এত বছর কাজ করেছেন, আমি কাজ করেছি। আপনি কি টেলিফোন পেয়েছেন তারেক রহমানের একটা? পেয়েছেন? দরকারও নেই, আমি আশা করি না, না। না, না দরকার নেই। না, না আমি তো বুঝছি দরকার নাই। আপনি তো চাচ্ছেন না। কিন্তু একটা সৌজন্য ফোন কি পেয়েছেন? লন্ডনেই তো ছিলেন। যে মিশন সাহেব আপনার কাজ আমার কাছে, আপনার গুলো আমি দেখি। আপনি থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনি যে দেশের জন্য করছেন পেয়েছেন? পান নাই তো। কিন্তু যারা বাকশালের মতবাদ প্রচার করতে, করতে ফেনা তুলে ফেললো সারা জীবন, এই কায়সার পান্না, এই যে আনিস আলমগীর, এই কথা কামাল, তারা টেলিফোন পায়, ঈদের শুভেচ্ছা পায়। তারপরে যমুনাতে রাষ্ট্রীয় অতিথি ভবনে ঈদের দাওয়াত পায়। আবার তাদের কেউ আবার এখন আবার উপদেষ্টা হয়। তাহলে বিএনপির যারা কাজ করে বিএনপির জন্য, গাড়ি পিছনে যারা দৌড়াই আমরা, তাদের আচ্ছা কি শিক্ষা হওয়া উচিত? আচ্ছা আমাদের মাহফুজ, কি শিক্ষা হওয়া উচিত? আপনার তো সময় নাই, তারপর একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে আমাদের প্রবাসে প্রচুর সাংবাদিক ছিল না যারা দেশ থেকে জীবন ভয়ে বাইরে পালিয়ে গেছে? আসিল তো অনেক। জি, জি। ক্ষমতায় আসার পরে বিএনপি এমন লোককে প্রেস সেক্রেটারি বানাইলো, এ লোক বোবা, কথা বলতে পারে না। আপনি নাইমুল ইসলাম খানকে আমরা খারাপ বলতে পারি, সে শেখ হাসিনা কোনো কাজ করলে এটার পক্ষে 101টা যুক্তি দেখাইতো। ডক্টর ইউনুস কোনো কাজ করলে এটার পক্ষে শফিকুল ইসলাম প্রেস সেক্রেটারি 101টা যুক্তি দেখাইতো। তারেক রহমানের প্রেস সেক্রেটারি কই? সে কথা বলতে পারে না কেন? সে কেন সরকারের পক্ষে একটা বয়ান উৎপাদন করতে পারে না? এটা কি ভাই? এটা কি সরকার? এটা তো বুঝতে পারছি না। কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধানমন্ত্রী কথা, বোবা, প্রেস সেক্রেটারি বোবা, সবাই বোবা। না কারণ কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর কারণ বোবা বক্তব্যগুলো শত্রু দিচ্ছে, নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যগুলো দিচ্ছে অন্য কেউ। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলার কথা, তেল নিয়ে যে সংকট কি হবে, এটা বলছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। কালকে দেখলাম উনি কি কোন ক্যাপাসিটিতে এই ব্যাপারে কথা বলে। আবার আইনের ব্যাখ্যা দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী কাজ করছে আরেকজন। এখন আমার এখানে শেষ কথাটা বলি, আজকে খুব কষ্ট লাগে যে বিএনপির যে দায়িত্ব করা উচিত, যেটা করা উচিত, বিএনপি যেটার জন্য ক্ষমতায় গিয়েছে, বিএনপি যেটার জন্য কষ্ট করেছে, বিএনপি যেটা নীতি আদর্শ, সেটা এখন জামাত আর এনসিপি করছে। আর আওয়ামী লীগ যেটা করা উচিত এখানে বাংলাদেশে করা উচিত, করবে, থাকলে করতো, এটা বিএনপি করছে। কেন?
কেন আজকে এই অধ্যাদেশগুলো বাতিল করতে হলো? অধ্যাদেশগুলো আপনি ইয়েতে রাখতেন যে আমরা একটা আলোচনা করব, এটাকে স্ক্রুটিনি করব, আমরা 6 মাস সময় নিলাম। টেক টাইম, টেক স্পেস। আপনি বাতিল করে দিলেন কেন? এই অধ্যাদেশগুলো, প্রত্যেকটা অধ্যাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা আপনি যে নামগুলো বললেন, এই একটা অধ্যাদেশ বাতিল হওয়া মানে এটা জনগণের আশায়, যে আপনি বললেন আশা হতো, জনগণ কি ব্লাফ খেলো, জনগণ কি তাহলে ধোঁকা খেলো, সেরকম মনে হতে পারে। আমরা কিন্তু সবাই মনে করি জনগণ আমাদের সাথে আছে, আওয়ামী লীগও বলতো আমাদের সাথে আছে। আবার জনগণ যখন 10 লাখ লোক, যখন 20 লাখ লোক যখন তাদের বঙ্গভবন মুখে যখন হাঁটা শুরু করলো, তাকে শেষ করে ফেলবে, এখান থেকে যেতেই হবে, তখন কিন্তু উনি পালিয়ে গেলেন। জনগণ কিন্তু ওনারই ছিল। একদিন আগেও বলেছেন আমার জনগণ আমাকে ভোট দিয়েছে। সবাই কিন্তু মনে করে জনগণ আমার। ঘরের বউ যখন সবাই মনে করে আমার, ঘরের বউকে অন্য কোনো যাচ্ছে কিনা কেউ জানে না, কোনো ধারণা নাই। খালি বলে যে আমার ওয়াইফ কন্ট্রোল। ভুল। কখন কন্ট্রোল লুজ হয়ে যাবে, কখন চলে যাবে, এই জন্য আমি অনুরোধ করব, অতীত থেকে শিক্ষা নিয়ে নিজেদের লোকজনকে মূল্যায়ন করেন। যারা অতীতে আপনাদের সাথে বেইমানি করেনি তাদেরকে আপনারা দূরে ঠেলে দিয়েন না। যারা বেগম জিয়াকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, জিয়া রহমানকে শ্রদ্ধা করে, জিয়া রহমানকে তারা মানে, তাদেরকে কাছে আনার চেষ্টা করেন। বিপদ হলে এরাই থাকবে। এই জাহিদুর রহমান টমান সাহেবরা, সাইদ আব্দুল্লাহ একটাও থাকবে না, পালাই যাবে। তাদেরকে ধরলে বলবে আমরা কি বিএনপির নাকি? আমাদেরকে নিচে চাকরি হিসেবে ভালো লোভনীয় পোস্ট পাইছি, আমি কাজ করছি, আমি তো চাকরি করি কোন জায়গাতে। কি বলবেন আপনি? কিছু বলেন নাই। আর বিএনপি যেগুলো আছে, আমরা যারা বিএনপি সাপোর্ট করি, তোর ডিএনএর ভিতরে বিএনপি, তুই সারা জীবন বিএনপি করে আওয়ামী লীগের গালাগালি করছিস, পরে ছাড়বো না। এই বিপদ নিয়ে আমরা কিন্তু থাকতে হবে। কিন্তু তারপরেও আমরা আদর্শ নীতি ছাড়বো না। আমরা সত্যের কথা বলবো, আমরা মিথ্যা কথা স্বীকার করবো না, দেশের ক্ষতি হোক এরকম কিছু করতে দেব না ইনশাআল্লাহ। এটা আপনার কাছে আমার অনুরোধ।